আচ্ছা স্ক্রিন শেয়ারে স্যার স্ক্রিন এখনো শেয়ার হয়নি স্যার। শেয়ার হয়নি, সেটাই দেখছি আমি। কেন হয়নি বুঝতে পারছি না, এক মিনিট। দেখো তো এবার হয়েছে? না স্যার, হয়নি? না স্যার। স্ক্রিন হ্যাঁ এবার হ্যাঁ স্যার হয়েছে। ঠিক আছে, ওকে। স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে আননেসেসারি কেউ নিজের মাইক অন রাখবেন না। যখন কোনো কথা থাকবে স্যারকে জিজ্ঞাসা করার জন্য তখনই মাইক অন করবেন। কারেক্ট কারেক্ট। হ্যাঁ আমি শুরু করি। তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার হয়ে যাচ্ছে। আচ্ছা আমি আগের দিন এইটা শেষ করেছি, ইউনিট 88টা, সেলফ ব্যালেন্সিং এন্ড সেকশনাল ব্যালেন্সিং। Recording in progress. আজকে আমি ইউনিট 90টা পড়াবো, গুডউইল এন্ড শেয়ার, ভ্যালুয়েশন অফ গুডউইল এন্ড ভ্যালুয়েশন অফ শেয়ার। এইটা স্যার ইউনিট 89টা কি হবে না? হ্যাঁ হবে হবে হবে, পরে হবে। হ্যাঁ এই চ্যাপ্টারটা ইউনিট 90, ভ্যালুয়েশন অফ গুডউইল এন্ড শেয়ার। এখন দেখো এই গুডউইল ব্যাপারটা হচ্ছে মানে এই কনসেপ্টটা প্রথম ডেভেলপ করে দেখো এই সালটা 1810 সাল, মানে 19বিংশ শতাব্দীর একদম প্রথম দিকে। তার আগে গুডউইল ব্যাপার নিয়ে কেউ কিছু চিন্তা ভাবনা করতো না। তবে গুডউইলটা কি? গুডউইলটা হচ্ছে মানে গুডউইলের অস্তিত্বটা হচ্ছে এই সুপার প্রফিট কনসেপ্টটা থেকে। সুপার প্রফিট মানে অতিরিক্ত মুনাফা, অতি মুনাফা। সেটা কি মানে এই ক্যারেক্টারিস্টিক্স অফ গুডউইলে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার 1 এ, এটা পেজ নাম্বার কত? পেজ নাম্বার 93। তো লিখে নিও পেজ নাম্বার গুলো, তাহলে পরে রিভিশন করতে সুবিধা হবে। তোমাদের স্টাডি মেটেরিয়ালের পেজ নাম্বার 93। এখানে বলছে সুনাম হচ্ছে সমগ্র কারবারের সঙ্গে জড়িত, একে কারবার থেকে আলাদা করা যায়। একটু লাইনগুলো আমরা পড়ে নিই। যে সমস্ত উপাদানের দ্বারা গঠিত সেই উপাদানগুলোকে আলাদাভাবে মূল্যায়ন করা যায়। এগুলো অনেক বড় বড় কথা, এগুলো বোঝানো খুব মুশকিল। এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কৃত সুনাম এবং অর্জিত সুনাম। এইটা আমি এক্সপ্লেন করব।
কোনো খরচ না করেও সুনাম অর্জন করা যেতে পারে। আয় অর্জন করার ফলে সুনাম ব্যবহৃত বা নিঃশেষিত হয় না। সুনাম জনিত সুবিধা কেবলমাত্র মালিকগণই ভোগ করতে পারে। প্রথমে আমি তোমাকে একটু বলে নিই সুনাম ব্যাপারটা কি, গুডউইল ব্যাপারটা কি। আমরা জানি ও ভালো ছেলে, ও ভালো মেয়ে, ও ভালো ছাত্র, ভালো ছাত্রী, এগুলো হচ্ছে সুনাম। কিসের উপর নির্ভর করে? নির্ভর করে ও ওর ব্যবহার কেমন, আচার আচরণ কেমন, পরীক্ষা কিরকম, পড়াশোনা কিরকম নম্বর পায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সুনাম নির্ভর করে কতগুলো জিনিসের উপরে, যেমন সেই ব্যবসায়ীটার পণ্য, যে সেটা তার ব্র্যান্ডটা, তার উপর কতজন লোক বিশ্বাস করতে পারে। এবং একটা বিজনেসের উপরে লোকের একই প্রোডাক্ট, ধরো একই প্রোডাক্ট স্টিল, টাটাও করছে, জেএসডব্লিউ করছে, এসআর করছে, নানান কোম্পানি স্টিল উৎপাদন করছে। টাটার গুডউইলটা ভালো, এটা একটা ব্যবসার কথা বললাম। এবারে তুমি তোমার বোঝার জন্য বলছি, তোমার পাড়ায় যে মিষ্টির দোকান আছে, বা সিঙ্গারার দোকান আছে, বা কচুরির দোকান আছে, অনেক আছে, সামান্য তেলে ভাজার দোকান আছে, অনেক আছে, কিন্তু তুমি দেখবে একটা দোকানে ভিড় বেশি হয়। বা তোমাকে যদি কোনো বন্ধু বা কোনো বাইরের লোক যায় গিয়ে সিঙ্গারা কথা বলে, তুমি ওই একটা দোকানের কথাই বলবে। বাকি দোকান কি সিঙ্গারা তৈরি করছে না? করছে, সবাই করছে। কিন্তু এই যে একটা দোকানের প্রতি তোমার বেশি অনুরক্ত, তোমার বেশি ভালো লাগা, এটা কেন? না, এটা ওই জিনিসটা, ওই দোকানটার এই প্রোডাক্টটা কোয়ালিটি খুব ভালো। যেমন কোয়ালিটি অফ স্টিল অফ টাটা খুব ভালো। এই যে ভালো প্রোডাক্টটা ভালো, এবং তোমার তার প্রতি তার প্রোডাক্টটা ইউজ করার যে তোমার অতিরিক্ত ইচ্ছে দেন আদার্স মিষ্টির দোকান, এইটা হচ্ছে গুডউইল। সমস্যা হলো এটা একটা কোয়ালিটি, তাই তো, এটা একটা গুণ, ভালো, এটা একটা গুণ। কিন্তু দেখো অ্যাকাউন্টেন্সিতে আমরা কোনো গুণ, কোয়ালিটি, সেটাকে তো আমরা লিখতে পারবো না। আমাকে একটা সংখ্যা চাই, অ্যাকাউন্টেন্সিতে একটা সংখ্যা চাই। তাহলে এই গুডউইল যেটা আছে একটি দোকানে, সেটিকে সংখ্যায় পরিণত করব কি করে? হ্যাঁ, এই দোকানটা ভালো সিঙ্গারা করে, এটা ভালো গুডউইল, কিন্তু এই ভালো সিঙ্গারা করার জন্য এর যে সুনাম, তার মূল্যায়নটা করবো কি করে? এইটা আমরা শিখবো, আজকেই শিখবো। এবারে এই যে গল্প, এখানে 1 2 3 4 5 6টা পয়েন্ট দেওয়া আছে। এর মধ্যে প্রথম পয়েন্টটা, হ্যাঁ অবশ্যই সুনামটা কারবারের থেকে আলাদা করবো কি করে। আবার উপাদানগুলোকে আলাদা করা যাবে। আমি এরকম বলতে পারবো না এই দোকানটার এই সিঙ্গারাটা ভালো, তখন আলুটা ভালো, কি ময়দাটা ভালো, কি ময়ানটা ভালো, কি তেলটা ভালো, কি যে মশলাটা দেয় সেটা ভালো। এরকম করে গুডউইল গুলো আলাদা আলাদা করা যাবে না। মানে আমি বলতে চাইছি, যে তেলটা দিয়ে করে তেলটা ভালো বলে তার জন্য এইটুকু গুডউইল, হ্যাঁ, ময়দাটা ভালো দেয় বলে তার জন্য এইটুকু গুডউইল। মানে গুডউইল আলাদা আলাদা করে প্রোডাক্টে করা যাবে না। গুডউইল হচ্ছে সমগ্র বিজনেসটার একটা কথা। সিঙ্গারাটা ভালো, তার ফলে বিক্রিটা ভালো। 3 নম্বর পয়েন্টে যাই, কৃত সুনাম আর স্ব অর্জিত সুনাম। স্ব অর্জিত সুনাম আর কৃত সুনাম ব্যাপারটা হচ্ছে, এই যে দোকানটা ভালো, এর প্রোডাক্টটা ভালো, এবং তার জন্য এর একটা গুডউইল আছে। এই গুডউইলটা আমরা কি করে মাপবো? দেখো, সোজা বাংলায় বলি, যদি তার সুনাম থাকে, তার মানে সেই দোকানটার ভিড় বেশি, কাস্টমার বেশি, তার মানে তার সেল বেশি, বিক্রয় বেশি, কম্পেয়ার টু আদার দোকান যার গুডউইল নেই বা যার গুডউইল কম। এই দোকানটা যদি অতিরিক্ত বিক্রি হয়, তার মানে অতিরিক্ত মুনাফা হয়।
তাহলে অতিরিক্ত মুনাফাটা কত হয়? বারবার করে ভালো করে শোনো, অতিরিক্ত মুনাফা, মুনাফা তো সবার হচ্ছে, কিন্তু এর যে অতিরিক্ত মুনাফাটা হচ্ছে, সেই অতিরিক্ত মুনাফাটাকে যদি আমি সংখ্যায় প্রকাশ করি, বার করতে পারি, তাহলে সেটা গুডউইল। সমস্যা আছে। অতিরিক্ত মুনাফা বলতে কি বুঝি? সোজা কথায় অতিরিক্ত মুনাফা মানে মানে অন্যান্য দোকানের থেকে এ কত বেশি মুনাফা করছে। এখন অন্যান্য দোকানের সঙ্গে এর মুনাফা তুলনা করবো কি করে? অন্যান্য দোকানদের মধ্যে তো আবার ছোট বড় আছে। একটা ছোট দোকানের মুনাফার সঙ্গে একটা বড় দোকানের মুনাফা তো তুলনা করা যায় না। একটা মাঝারি দোকানের সঙ্গে একটা বড় দোকানের তো তুলনা করা যায় না। সুতরাং সবাই প্রোডাক্টটা উৎপাদন করছে, কিন্তু আমি বললাম যে উৎপাদন করে অতিরিক্ত বিক্রয় করে অতিরিক্ত লাভ করছে, এই অতিরিক্ত লাভ করছে এটা বার করবো কি করে? তুলনা কার সঙ্গে করব? এই অতিরিক্তটা আমি কার সঙ্গে তুলনা করে বলবো এইটা অতিরিক্ত? কারণ একটা তো নয়, এটুকু মাঝারি আছে, ছোট আছে, নানান ভলিউমের আছে। সুতরাং অতিরিক্তটা বার করতে গেলে এইভাবেই করব। খুব সহজ পদ্ধতি, সেটা হচ্ছে এই বিজনেসে যা মূলধন বিনিয়োগ হয়, সেই মূলধনের উপরে নরমাল লাভ কত হয়, এটা আমি 4টে দোকান স্টাডি করলেই পাবো। 4টে দোকানে গিয়ে জিজ্ঞেস করি আপনার মোট মূলধন কত, বললো এত, প্রফিট কত, এত। আচ্ছা, একজন বললো আমার মূলধন 10,000, প্রফিট আমার 1200, ভেরি গুড, 12%। পরের দোকানটা আমার মূলধন 25,000, প্রফিট আমার হয় 1500, তাহলে 25,000-এ 1500 কত প্রফিট হয়? সামনে 8% হবে বোধ হয়, 8%-এরও কম, 6%। আরেকটা দোকান আপনার কত ক্যাপিটাল? 40,000, আপনার প্রফিট কত হয়? আমার প্রফিট হয় 10,000। 40,000-এ 10,000 মানে 25% প্রফিট হয়। আমি যদি অ্যাভারেজ করি 10, 15, 8, 12 এইগুলো, তাহলে আমি অ্যাভারেজ প্রফিট কত হয় বার করে ফেললাম। মানে এই বিজনেসে অ্যাভারেজ প্রফিট কত? ভেরি গুড, অ্যাভারেজ প্রফিট যদি বেরিয়ে যায়, এবার আমি আমার বিজনেসটা যার গুডউইল বার করতে চলেছি তার গুডউইলের কথায় যাই। তার ক্যাপিটাল এমপ্লয়েড ধরো 30,000, তাহলে 30,000-এ ওই যে আমি 4টে কোম্পানির তুলনা করে একটা অ্যাভারেজ বার করলাম, ওটাই নর্মাল রেট অফ রিটার্ন। ওই নর্মাল রেট অফ রিটার্ন 30,000-এর উপরে করলাম, ধরো নর্মাল রেট অফ রিটার্ন হলো আমার 15%, তাহলে 30,000-এর 15% কত হয়? 4,500। এই 4,500 হচ্ছে নর্মাল প্রফিট। কি করে পেলাম? না, বাকি সব দোকানে যা মূলধন এবং যা প্রফিট সেগুলোটা অ্যাভারেজ করলাম, করে অ্যাভারেজ প্রফিটে এলাম। সেই অ্যাভারেজ রেটটা আমি আমার যে ক্যাপিটাল এমপ্লয়েড 30,000 তার উপর অ্যাপ্লাই করলাম, করে দেখলাম 4,500 প্রফিট আমার হওয়ার কথা। ও বাবা, আমি দেখছি আমার প্রফিট হয়েছে 7,000, তাহলে আমি এক্সট্রা প্রফিট করছি। কত এক্সট্রা প্রফিট করছি? 7,000 থেকে 4,500 বাদ দাও, 3,500। তাহলে এটা আমার কি? এটা আমার গুডউইল, এটাই আমার গুডউইল। এবার কথা হচ্ছে এটা 1 বছরের হলো, তাহলে আমার গুডউইল কি 3,500 1 বছরেরটাই আমার গুডউইল? না, এবার আমাকে দেখতে হবে আমার এই প্রফিটটা যে ধারাটা আমি এখন বজায় আছে, এটা ভবিষ্যতে আরো কতদিন চলবে। এটা কিন্তু একটা এস্টিমেট, এটা কিন্তু একটা ধারণার উপর নির্ভর করবে। এটা কিন্তু কোনো একদম নিশ্চিত কোনো বৈজ্ঞানিক প্রমাণ কিছু নেই। এটা ধারণাগত একটা, যে এই প্রফিটের ধারাটা আমার কতদিন থাকবে। কতদিন থাকবে আমি দেখলাম এটা 3 বছর থাকবে কি 5 বছর থাকবে, কিসের উপর নির্ভর করছে? তারপরে কেন থাকবে না? তারপরে আমি মনে করছি যে আরো কম্পিটিটর আসবে, আমার থেকেও ভালো উৎপাদন মানে উৎপাদিত দ্রব্য নিয়ে কেউ আসবে। সুতরাং হয়তো আমার তারপরে আমার এই গুডউইলটা থাকবে কিনা আমি জানি না, থাকতেও পারে, আরো বেশি থাকতে পারে বা কমেও যেতে পারে, কিন্তু আমি মনে করছি 5 বছর আমার এই গুডউইলটা থাকবে। তারপরে আমি আবার একটা গুডউইল ভ্যালুয়েশন করব। আমার তো কোনো, এটা তো সারা জীবনের ব্যাপার না, মানে সারা জীবন মানে
বছরের পর বছর তো নয়, আমি আবার ভ্যালুয়েশন করবো, আমাকে তো কেউ আটকাচ্ছে না। সুতরাং আগামী 5 বছরের জন্য একটা ভ্যালুয়েশন আমি করলাম, তাতে দেখা গেল আমার 3,500 যদি প্রতি বছর প্রফিট হয়, তাহলে 5 বছরে 17,500 হচ্ছে আমার গুডউইলের ভ্যালু। এই যে করলাম গুডউইলের ভ্যালু 17,500, এটা কিন্তু স্ব অর্জিত, এটা কিন্তু কৃত নয়, স্ব অর্জিত, মানে আমি নিজে অর্জন করলাম, নিজে বার করলাম। আর কৃত গুডউইল হচ্ছে, এইবার ধরো আমি আমার এই দোকানটা বিক্রি করব, আমি দোকানটা আর কন্টিনিউ করব না কোনো কারণে, আমি অন্য কোনো প্রোডাক্টে যেতে চাই, আমি বা আমি অনেক কারণ থাকতে পারে বিক্রি করে দেওয়া, আমার অন্য ব্যবসা আছে সেটাকে বাড়াতে চাই, তাহলে এই দোকানটাকে আমি বিক্রি করব। বিক্রি করবার সময় যে কিনবে সে কি দেখবে? আমার সম্পত্তির পরিমাণ দেখবে এবং আমার দেনার পরিমাণ দেখবে। সম্পত্তি বলতে আমার দোকানটার মূল্য, আমার যা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আছে, হাড়ি কড়া অমুক তমুক যা যা আছে, ওভেন টোভেন তার মূল্য, ক্যাবিনেট যা যা আছে সাজানো দোকানে, ফার্নিচার তার মূল্য, এবং টোটাল যে অ্যাসেটস এর ভ্যালু পেলাম মাইনাস লায়াবিলিটি, যদি আমার কোনো দেনা থাকে সেই দেনাটা বাদ দিলাম। তো ধরা যাক আমার টোটাল ওই অ্যাসেটস আর লায়াবিলিটিস বাদ দিয়ে আমার নেট অ্যাসেট এলো 30,000 টাকা। কিন্তু আমি বলছি এই দোকানটা আমি 50,000-এর কমে বিক্রি করবো না, এবং লোকে 50,000-এ কিনতে রাজি, কিনলো। এই যে যে কিনলো সে কিন্তু 30,000 টাকার অ্যাসেট পেলো, নেট অ্যাসেটস, মানে অ্যাসেটস মাইনাস লায়াবিলিটি, যেটা দেখা যাচ্ছে, চোখে ছোঁয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে না, 20,000 টাকা অতিরিক্ত যেটা সে দিল, সেটা কিন্তু সে আমার গুডউইলের জন্য দিল। কারণ সে জানে আমার এই দোকানটা কিনলে সে অতিরিক্ত মুনাফাটা পেতে থাকবে, যেটা সে পেতে থাকতো না যদি সে নতুন করে একটা দোকান খুলত বা অন্য কোনো দোকান কিনত। তাহলে এই বিক্রির ধারাটা সে বজায় রাখতে পারত না। সেই জন্য সেও 20,000 টাকা এক্সট্রা দিতে রাজি, এবং আমিও চাইবো। এই যে 20,000 টাকা এক্সট্রা দিয়ে সে কিনলো, এটাকে বলে পারচেসড গুডউইল। 20,000টা হচ্ছে তার বইতে পারচেসড গুডউইল। তাহলে গুডউইল দু প্রকার, একটা অনুমানের ভিত্তিতে যাকে স্ব অর্জিত বলা হয়, আর একটা হচ্ছে কৃত, পয়সা দিয়ে সে সেটা কিনছে। ফোর্থ পয়েন্টটা দেখো, কোনো খরচ না পেলেও সুনাম অর্জন করা যেতে পারে। হ্যাঁ পারে, মানে আমি যদি আমার কোয়ালিটি পরিশ্রম দিয়ে ভালো ব্যবহার করে, সৎ ব্যবহার করে, সৎভাবে গুড কোয়ালিটি অফ গুডস দিয়ে একটা ভালো জিনিস বানাই, তৈরি করি, খেটে খুঁটে সৎভাবে করি, এবং লোককে যদি সন্তুষ্ট করতে পারি আমার দ্রব্যের গুণমান দিয়ে এবং ব্যবহার দিয়ে, তার জন্য কোনো পয়সা লাগে না, এটা তো আমি নিজে থেকে করছি। আর একবার যদি আমার গুডউইল হয়ে যায়, এই যে আমি এক্সট্রা প্রফিট করছি, আয় অর্জন করছি, তারপরে কিন্তু আমার সুনামটা নিঃশেষিত হবে না, আমার সুনামটা কিন্তু বাড়বে। হ্যাঁ, এরকম নয় যে ডেপ্রিসিয়েশন হবে। যেমন একটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, একটা বিল্ডিং, একটা ফার্নিচার ব্যবহারের ফলে ওয়্যার অ্যান্ড টিয়ারে একটা ক্ষয় হয়, ক্ষতি হয়, তার আয়ু কমতে থাকে। গুডউইলের কিন্তু সেটা হয়, আয় অর্জন করার ফলে সময়ের প্রবাহমান সময়ের জন্য আমার গুডউইলের কিন্তু কোনো ভ্যালুয়েশন কমে না। আর এই গুডউইলের যে যে সুবিধা, এটা কিন্তু মালিক পায়। ওই যে বললাম 30,000 টাকার নেট অ্যাসেটস এর একটা বিজনেস বিক্রি হচ্ছে 50,000 টাকায়, লোকে কিনছেও 20,000 টাকা এক্সট্রা দিয়ে, এই 20,000 টাকা কে পাবে? মালিক পাবে, মালিক পাবে।
And তুমি বলতে পারো, মানে মনে আসতে পারে এটা মালিক কেন পাবে না, এর জন্য তো কর্মচারীরাও, তাদেরও তো অবদান আছে। অবশ্যই আছে, তারা তারা ভালো করে কাজ করেছে বলেই তো প্রোডাক্টটা ভালো, বলেই তো এত সেল, বলেই তো এত নাম। তাদের কি তাহলে এর মধ্যে কোনো অংশ নেই? না, নেই, আছে। কারণ তাদেরকে যদি ভালো করে পে না করা হতো, তাদেরকে যদি তাদের প্রাপ্য সুযোগ সুবিধা দেয়া না হতো, তাহলে তারাও কিন্তু ওই পরিশ্রম করে, ওই মন দিয়ে কাজটা তারা করতো না। এবং তারা যখন কাজটা করেছে তখন তারা তার মূল্য পেয়ে গেছে স্যালারি বা ওয়েজেসের বা নানান ইনসেন্টিভস এর মধ্যে দিয়ে। এখন যখন গুডউইলটা আমি বিক্রি করব, এখন কিন্তু তারা কোনো অংশীদার হতে পারবে না, পুরো ভাগটাই পাবে মালিক। এইবার কখন গুডউইলের মূল্যের প্রয়োজন হয়, ভেরি ইম্পর্টেন্ট। when valuation of goodwill arises, তোমাদের আমি অনেক কথা বলবো, এই বইতে অনেক পয়েন্ট লেখা আছে, কিন্তু একটা কথা মন দিয়ে বুঝে নাও, দ্যাট ইজ দ্য অনলি রিজন যার জন্য গুডউইলের ভ্যালুয়েশন দরকার হয়, সেটা হচ্ছে চেঞ্জ অফ ওনারশিপ, মালিকানার পরিবর্তন। যার ব্যবসা এবং যার ব্যবসার সুনাম আছে, এই সুনামের মূল্যায়নটা প্রয়োজন হয় তখনই যখন সে তার মালিকানায় তার অংশ কমিয়ে অন্য কাউকে তার ভাগিদার করতে চলেছে, বা সে নিজে বিজনেসটা বিক্রি করে দিচ্ছে, বা মানে মালিকানার পরিবর্তন। যদি তারা দুজন তিনজন মিলে ব্যবসাটা দাঁড় করিয়ে থাকে, একজন যদি চলে যায়, রিটায়ার করে বা মৃত্যু ঘটে, তখনও ভ্যালুয়েশন অফ গুডউইল ইজ নিডেড। অর্থাৎ মূল কথা হচ্ছে, আমি যাচ্ছি ডিটেলসে, কিন্তু মূল কথা মাথায় রেখে দাও, সেটা হচ্ছে লাভ লোকসানের হারের যদি পরিবর্তন ঘটে, অর্থাৎ মালিকানার মালিকের যে অংশ তার যদি কোনো চেঞ্জ হয়, তখনই গুডউইলের মূল্যায়নের প্রয়োজন হয়। এবারে দেখো ইন্ডিভিজুয়ালি, এক মালিকানা মানে সোল প্রপার্টিশিপের ক্ষেত্রে যদি একটি কোনো ব্যক্তির নিকট বিক্রয় হয়, যদি কোনো ব্যক্তি না, কোনো অংশীদারি প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়, মানে কি আমি এক মালিকানা আছি আর একজনকে আনছি পার্টনারশিপ, যদি এটা কোনো কোম্পানিতে রূপান্তর হয়, মানে মানে আমি ছিলাম মালিক, সেখান থেকে একটা কোম্পানি, মানে অনেকে মালিক হবে, অর্থাৎ আমার বিজনেসের জন্য আমি আরেকজন কাউকে বিক্রি করে দিই, আমার বিজনেসের জন্য আরেকজন কাউকে এনে এটাকে অংশীদারি করি, আমি আমার বিজনেসটা কোনো কোম্পানি মানে আরো অনেক লোকের মধ্যে বিক্রি করি, মানে একটা কোম্পানি যদি আমার বিজনেসটা কিনে নেয়, অর্থাৎ মূল কথা একটাই, সেটা হচ্ছে মালিকানার পরিবর্তন, অর্থাৎ মালিকদের মধ্যে লাভ লোকসান বন্টনের হারের পরিবর্তন। অংশীদারি একটা প্রতিষ্ঠান, মানে যেখানে দুজন পার্টনার বা তিনজন পার্টনার আছে, তাদের ক্ষেত্রে যখন নতুন অংশীদার আসে, যদি কোনো অংশীদার অবসর গ্রহণ করে, কোনো অংশীদার মৃত্যু হয়, কিছুই না, যারা আছে তারাই থাকবে, তাদের কোনো মুনাফা বন্টনের অনুপাত পরিবর্তন হবে। ধরো A:B ছিল 2:1 এখন A:B থাকবে 2:1 না 1:1 হবে, কি 3:1 হবে, কি 5:2 হবে, অর্থাৎ ওদের যে মুনাফা বন্টনের অনুপাত ছিল সেটার পরিবর্তন ঘটবে। যদি হয় তাহলে গুডউইলের ভ্যালুয়েশন দরকার আছে। যদি একটা প্রতিষ্ঠানের সঙ্গে আরেকটা প্রতিষ্ঠান এক হয়, একত্রীকরণ হয়, যদি একটা প্রতিষ্ঠান আপনাদেরকে কিনে নেয়, যদি একটা অংশের প্রতিষ্ঠান বিক্রি হয়, যদি কোনো অংশের প্রতিষ্ঠান কোনো কোম্পানিতে রূপান্তর হয়, সবকটাতেই তুমি ভেবে দেখো অংশীদারের যারা অংশীদার ছিল তাদের লাভ লোকসানের যে হার ছিল সেটার পরিবর্তন ঘটছে। কোম্পানির ক্ষেত্রে দেখো সুনাম ছিল, কিন্তু সেটা অবলোপন হয়ে
পুনরায় তাকে লিপিবদ্ধ করা প্রয়োজন। চলমান কোন প্রতিষ্ঠান অধিগ্রহণ করবার ক্ষেত্রে অথবা একাধিক কোম্পানির একত্রীকরণের ক্ষেত্রে ক্রয় প্রতিদান নির্ণয় করা প্রয়োজন। অর্থাৎ একটা কোম্পানির সঙ্গে আরেকটা কোম্পানি যোগ হচ্ছে, আমালগামেশন হচ্ছে। কোম্পানির নিয়ন্ত্রণকারী শেয়ার ক্রয় করবার জন্য, মানে একটা ওই একই ব্যাপার, মানে আরেকজন এসে আমার কোম্পানির শেয়ারটা কিনছে। শেয়ার কিনছে মানে কি, তাহলে যারা যারা শেয়ার হোল্ডার ছিল তারা ছেড়ে দিচ্ছে, মানে সেই একই ব্যাপার। মালিকানার পরিবর্তন হচ্ছে, লাভ লোকসান বন্টনের হারের পরিবর্তন ঘটছে। এবার তোমাদের আমি একটু বুঝিয়ে বলি কেন এই লাভ লোকসান পরিবর্তনের মানে হারের পরিবর্তনের সঙ্গে সুনামের মূল্যায়নের সংযোগ। খুব ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো এ আর বি পার্টনার, এ আর বি প্রতি বছর ধরো 20,000 টাকা লাভ করে। এই 20,000 মধ্যে 15,000 নর্মাল, 5,000 এক্সট্রা লাভ করে, কারণ ওদের সুনাম আছে। এই 5,000টা কি করে বেরোলো? প্রথম যে এক্সাম্পলটা দিলাম, অ্যাভারেজ প্রফিট অফ দ্য বিজনেস আর এর ক্যাপিটাল এমপ্লয়ের উপরে অ্যাভারেজ রেট অফ রিটার্ন করে অ্যাকচুয়াল প্রফিট 20, তার থেকে 15 বাদ দাও, 5 হচ্ছে সুপার প্রফিট, মানে ওর গুডউইল। তাহলে এ আর বি এখন যে ব্যবসাটা করছে অংশীদারি, তাতে ওদের লাভ হয় টোটাল 20, তাহলে 15 নর্মাল, 5 সুপার। এই 5টাকে আমরা বলি গুডউইল। এই 5,000 টাকা যেটা সুপার, এটা তো এ আর বি নিজেরাই পরিশ্রম করে তৈরি করেছে, যেটা তো আর কারোর অবদান নেই। এবার যদি কোনো কারণে এ বা বি বা দুজনেই যদি কিছু ত্যাগ করে সি কে ঢোকায়, যদি সি কে ঢোকায়, তাহলে সামনের বছর যে 20,000 টাকা প্রফিট হবে, তাতে ওই যে 5,000 সুপার প্রফিট, তাতে সি এরও অংশ থাকবে, সিও পাবে। তখন তো আমি বলতে পারবো না সি কে, এই সি ভাই শোনো, 20,000 প্রফিটের মধ্যে কিন্তু 15,000 নর্মাল, তুমি তার ভাগ পাবে, 5,000 সুপার প্রফিট তুমি তার ভাগ পাবে না, কারণ তোমার কোনো কন্ট্রিবিউশন নেই সেই 5,000-এ। তুমি যে টাকা নিয়ে আমার এখানে ঢুকছো, সেই টাকা নিয়ে যদি অন্য কোনো কোম্পানিতে ঢোকো, পার্টনার হও, তাহলে তুমি সেখানে 15 অংশ পাবে, 5-এর অংশ পাবে না। তাহলে আমার কোম্পানিতে ঢোকার জন্য তুমি 5-এর অংশ পাবে, এবং আমরা যারা এই 5টা তৈরি করেছি তারা কিন্তু সেটা মিস করবে, কারণ তুমি পাবে, আমাদের ত্যাগ করতে হবে। এই যে সুপার প্রফিটের অংশটা যে নতুন আসছে, যার কোনো অবদান নেই, সেটা পাওয়ার পেছনে সে গেইন করবে আর আমরা স্যাক্রিফাইস করব। তাই আমরা এখন সে যখন ঢুকছে তখনই তার থেকে ওই সুপার প্রফিটটা নিয়ে নেব, মানে তার অংশটুকু, 5,000-এর তার যে অংশটুকু, সেটুকু আমরা অ্যাডমিশনের সময় নিয়ে নেব। তাকে বলে প্রিমিয়াম ফর গুডউইল। ক্যাপিটাল ছাড়া, সেটা ক্যাপিটাল দেবে দেবে, তার ক্যাপিটাল, তার অ্যাকাউন্টে ক্রেডিট থাকবে ক্যাপিটাল, গুডউইলটা তার অ্যাকাউন্টে ক্রেডিট থাকবে। গুডউইলটা হবে সে টাকা দেবে, তাই ক্যাশ দেবে, আর আমরা যারা পুরাতন পার্টনার তাদের ক্যাপিটাল ক্রেডিট, মানে তারা পাবে। কিভাবে পাবে? তারা যেভাবে ত্যাগ করবে। অর্থাৎ এই গুডউইলের ভ্যালুয়েশনের প্রশ্নটা ওই জন্যই আসছে, যে যখনই লাভ লোকসান পরিবর্তন হবে, লাভ লোকসান বন্টনের হারের পরিবর্তন হবে, সেই পরিবর্তনের ফলে যে গেইন করবে তাকে গেইন করতে দেয়া হবে না। তাকে বলতে হবে যে তুমি তোমার যেটুকু গেইন করছো সেটুকু এখন দিয়ে দাও। অর্থাৎ তাই জন্যই গুডউইলের ভ্যালুয়েশনটা এখন কত দরকার। এই যে আমি বললাম 5,000 বার করে দিলাম, এটা এই জন্যই ভ্যালুয়েশনটা দরকার, যে যারা ত্যাগ করছে তারা পাবে
আর যারা গেইন করছে তারা দেবে। আর নর্মাল প্রফিট যেটা সেটা তো সে পাবেই, সে তো ক্যাপিটাল দিচ্ছে, সে পরিশ্রম করবে, নর্মাল প্রফিট পাবে। কিন্তু গুডউইলের জন্য এক্সট্রা প্রফিটটা সে পাবে না। তাই জন্যই গুডউইলের ভ্যালুয়েশনটা করা দরকার। যে কোনো চেঞ্জ অফ ওনারশিপ, সে এক মালিকানা হোক, অংশীদারি হোক, কোম্পানি হোক, যদি কোনো লাভ লোকসান বন্টনের হারের পরিবর্তন না ঘটে, আমার গুডউইলের ভ্যালুয়েশন করার দরকার নেই। ভাবতেই হবে না আমার গুডউইল কত আছে। তো গুডউইলের ভ্যালুয়েশন আমি তখনই করব যখনই আমার যারা এখন আছে মালিক, এই মালিকদের মধ্যে লাভ লোকসান বন্টনের হার পরিবর্তন ঘটবে। এবারে এগুলো খুবই কমন ব্যাপার। ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ভ্যালু অফ গুডউইল: পরিচালন দক্ষতা, প্রতিষ্ঠানের অবস্থান, ব্যবসার প্রকৃতি, ব্যবসার আয়ুষ্কাল, পেটেন্ট, এগুলো তো ঠিক আছে। এইগুলো আমি তোমার অলরেডি আলোচনা করেছি। সাম ইম্পর্টেন্ট ম্যাটার্স রিলেটেড টু ভ্যালুয়েশন অফ গুডউইল, যেমন এক্সপেক্টেড প্রফিট। এক্সপেক্টেড প্রফিট মানে যেটা আমি বললাম, 5টা 6টা কোম্পানি প্রতিষ্ঠানের অ্যাভারেজ প্রফিটটা বার করা। তারপরে বললাম নর্মাল রেট অফ রিটার্ন কত, সেটা কি করে বার করব না, প্রফিট আর ক্যাপিটাল এর তুলনা করে একটা নর্মাল রেট অফ রিটার্ন বার করব। তারপরে আমার ক্যাপিটাল এমপ্লয়েড বার করব, করে তারপর আমি গুডউইলের ভ্যালুয়েশন বার করব। এবার গুডউইলের যে ভ্যালুয়েশনের পদ্ধতি আছে আমি সেখানে বা যাচ্ছি, মানে মেথডস অফ ভ্যালুয়েশন অফ গুডউইল। এটা হচ্ছে ইয়ার্স পারচেজ অফ অ্যাভারেজ প্রফিট মেথড। এই অ্যাভারেজ প্রফিট মেথডটা না ঠিক না, মানে এখানে কোনো সুপার প্রফিটের কথা বলছে না, টোটাল প্রফিটটাই বলছে। এটা তখনই হয় যখন একটা কোম্পানি মোনোপলি বিজনেস করে। হ্যাঁ, যখন একটা কোম্পানি কোনো প্রোডাক্টের মোনোপলি বিজনেস করে, তখন সেই কোম্পানিতে যা প্রফিট সেটাই তার সুপার প্রফিট, কারণ তার প্যারালাল কোনো কোম্পানি আর নেই। সুতরাং তুলনামূলক ভাবে যে তুলনা করব, তুলনা করার কেউ নেই, মোনোপলিস্টিক বিজনেস, সুতরাং এটা তার হবে অ্যাভারেজ প্রফিট। সেটা কিভাবে হবে, একটা এক্সাম্পল দেখো, কিছুই না, 5 বছরের প্রফিট দেয়া আছে, এই 5 বছরের প্রফিটের অ্যাভারেজ করব। এবারে এই প্রফিটটা কতদিন কন্টিনিউ হতে পারে, ওই যে বললাম একটা স্টাডি, 3 বছর কি 5 বছর, এরা বলছে 3 বছর, তাই 1,56,000 টাকা ভ্যালুয়েশন অফ গুডউইল। অর্থাৎ অ্যাভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স পারচেজ। এখানে বলে দিয়েছিল 3 বর্ষ গুণক, তাই 3 দিয়ে গুণ হয়েছে। এটা 5 হতে পারতো 5 দিয়ে, 4 হতে পারতো 4 দিয়ে গুণ করতাম। একটা কথা মাথায় রাখবে, এই যে যত বছরের অ্যাভারেজ 5 ইয়ার্স, তার সঙ্গে কিন্তু বর্ষ গুণকের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এটা 5 বছরের প্রফিট দিয়ে তার অ্যাভারেজ বার করবে। বর্ষ গুণকটা 5ও হতে পারে, 3ও হতে পারে, 4ও হতে পারে, এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে আর একটা পদ্ধতি, কিছুই না, ইয়ার্স পারচেজ অফ ওয়েটেড অ্যাভারেজ মেথড। ওয়েটেড অ্যাভারেজ মেথড মানে হচ্ছে যে দেখো, প্রফিটের যে 5টা বছরের প্রফিট দিল, তার মধ্যে কিন্তু লেটেস্ট যে ইয়ারটা, তাই না, মানে গত যে বছরটা, সেই বছরের যে প্রফিট তার কিন্তু গুরুত্ব বেশি। 5 বছর আগের প্রফিটও প্রফিট, 4 বছর আগের প্রফিটও প্রফিট, কিন্তু লাস্ট ইয়ার প্রফিট বা তার ঠিক আগের বছরের প্রফিটকে আমি বেশি গুরুত্ব দিতে চাই, কারণ সেটা হচ্ছে বর্তমান ধারাটাকে উপস্থাপন করে। তাই আমি যদি ওয়েটেড অ্যাভারেজে যাই, যেমন এটা ওয়েটেড অ্যাভারেজ, সেটা দেখো, প্রথম বছরের প্রফিটকে আমি ওয়েট 1 দিচ্ছি, দ্বিতীয়টাকে 2 দিচ্ছি, থার্ড মানে একদম লেটেস্টটাকে 3 দিচ্ছি, আরো আছে কি না নেই, মানে যত লেটেস্ট হবে তাকে তত বেশি ওয়েট দেব। অর্থাৎ এই 10,000 প্রফিটকে আমি 1 দিয়ে গুণ করব, 12,000কে 2 দিয়ে গুণ করব, 13,000কে 3 দিয়ে গুণ করব, মানে থার্ড ইয়ারের প্রফিটকে আমি ম্যাক্সিমাম গুরুত্ব দিলাম, দিয়ে যে ওয়েটেড প্রফিটটা পেলাম তার অ্যাভারেজ দিয়ে, তার অ্যাভারেজ হচ্ছে যোগ করবো 6 দিয়ে।
ওয়েটের যা যোগফল 3 নয় কিন্তু 6 দিয়ে, তাহলে 12,160। তুমি যদি এইটাকে যোগ করতে দেখো কত হয়, 25 আর 10 35, 35কে যদি 3 দিয়ে ভাগ করতে তাহলে 11,000 সামথিং আসতো। কিন্তু যেহেতু আমি এই 13,000কে বেশি গুরুত্ব দিলাম 10,000-এর থেকে, 12,000কেও বেশি গুরুত্ব দিলাম 10,000-এর থেকে, কারণ লেটেস্ট ইয়ার্স প্রফিট, লেটেস্ট ইয়ার্স মানে সাম্প্রতিক বছরকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আমার কিন্তু এই ওয়েটেড অ্যাভারেজ প্রফিটটা একটু বেশি হলো। তাকে এবার 2 ইয়ার্স পারচেজ দেখো, নিশ্চয়ই 2 ইয়ার্স পারচেজ ছিল অঙ্কটায়। হ্যাঁ, 2 বর্ষ গুণ, তাই 2 দিয়ে গুণ করলাম, ভ্যালুয়েশন করে দিলাম। এটা আরেকটা অঙ্ক, সেটা 4 বছর, তার ওয়েটও দিয়ে দিয়েছে, সেম দেখে নিও। আচ্ছা, এখানে একটা ভালো কথা বলি, হ্যাঁ ভালো কথা বলি, সেটা হচ্ছে এরা এরা যেটা করেছে সেটা হচ্ছে এই যে প্রফিটটা, এই প্রফিটটা অ্যাডজাস্টেড প্রফিট, মানে এমন কিছু কি আছে যেটা সাম্প্রতিক কালে হচ্ছে কিন্তু আগে হতো না, আগে খরচাটা হতো না এখন খরচাটা হচ্ছে, বা আগে ওই আয়টা হতো না এখন সেই আয়টা হচ্ছে। কারণ কি, যে এমন কোনো খরচ থাকে যেটা করা হয় কিন্তু হচ্ছে, তাকে এবার ধরতে হবে। সেই জন্য এই অঙ্কটাকে বলেছে, এটা কোন কোন বছর দেখিনি, 96 থেকে 99। বলছে 98 এর 1 সেপ্টেম্বর একটা 6,000 টাকার মেরামত বাবদ খরচা হয়েছে। একে মূলধনায়ন করতে হবে এবং এর উপর ক্রমশ মানে কি, মানে একটা খরচ হচ্ছে যেটা আমরা রিপেয়ার, কিন্তু ওটা রিপেয়ার মানে কি, আমরা প্রফিট আর লস অ্যাকাউন্টে চার্জ করি, মানে এই প্রফিটটা 6,000 টাকা কমে গেছে, কিন্তু ওরা বলছিল 6,000 টাকা প্রফিট থেকে কমার কথা না, ওটা হচ্ছে ওটা করার ফলে অ্যাসেটের আয়ু বৃদ্ধি হয়েছে, ওটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, অর্থাৎ ওটাকে যোগ করে দাও, দিয়ে ওটার উপর ডেপ্রিসিয়েশনটা বাদ, বোঝা গেল? এই 20,000 টাকা যেটা খরচা, সেটা 6,000 টাকাটা রিপেয়ার বাদ দিয়ে, এবারে সেই রিপেয়ারটা অ্যাকচুয়ালি রিপেয়ার না, ওই রিপেয়ারটা ফলে অ্যাসেটের দামটা, মানে অ্যাসেটের মূল্যটা বেড়ে, ওই রিপেয়ারটা অ্যাসেটের সঙ্গে যোগ হবে। দ্যাট ইজ নট রেভিনিউ এক্সপেন্ডিচার, দ্যাট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এরকম যখন হবে তাহলে সেটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। কি অ্যাডজাস্ট করবো দেখে নাও কি করেছে। 90 যে প্রফিট 20,000, তার থেকে এই দেখো 6,000 যোগ করেছে, কারণ এটা বাদ গেছিল, ক্যাপিটালাইজেশন অফ রিপেয়ার, এটা যোগ করেছে। আর এই 6,000 টাকার উপর যে ডেপ্রিসিয়েশন, সেটাই দেখো বাদ দিয়েছে। কত ডেপ্রিসিয়েশন? 6,000 উপর ডেপ্রিসিয়েশন 10%, 10% তো তাহলে 600 হয়। 200 কেন? পয়লা সেপ্টেম্বর, তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 4 মাসের ডেপ্রিসিয়েশন, 600 টাকা 12 মাসে হয়, তাই 4 মাসে 200 টাকা, এই 200 টাকা ওরা অ্যাডজাস্ট করছে। এবং এই যে প্রফিটটা 20,000 বলা হলো, এই 20,000 এর সঙ্গে এই দুটো অ্যাডজাস্টমেন্ট করা হলো, আরো অ্যাডজাস্টমেন্ট আছে, পরে দেখো সেটা পাবে। সুনামের মূল্য নির্ধারণের জন্য বাৎসরিক 4,800 টাকা পরিচালন ব্যয় ধরতে হবে। তাহলে 4,800 টাকা প্রতি বছরই বাদ যাবে, 4,800, এটা একটা বছরের না, প্রতি বছরই বাদ যাবে। তারপরে বলছে 31 ডিসেম্বর 97 তারিখে এত টাকার অন্তিম সম্ভার অতি মূল্যায়ন করা হয়েছে, মানে ক্লোজিং স্টকটা, অন্তিম সময় ক্লোজিং স্টকটা ওভার ভ্যালুড হয়েছে 2,400। তুমি বলো, ক্লোজিং স্টক যদি 2,400 টাকা ওভার ভ্যালুয়েশন হয়, তাহলে প্রফিটটাও বেশি হবে, মানে গ্রস প্রফিটটা বাড়বে। ক্লোজিং স্টকটা কোন দিকে থাকে? পিএল এর ক্রেডিট দিকে থাকে। তাহলে প্রফিট এর সাথে ক্রেডিট দিকে যদি প্রফিটটা আমি কোন একটা সংখ্যা বাড়াই, কোন একটা আইটেমকে বাড়াই, সেটা তাহলে প্রফিটে রিফ্লেক্ট হবে। তাহলে এই 2,400 টাকা 97 থেকে আমার বাদ যাবে, এইরকম বাদ যাবে। আবার এই 2,400 টাকা পরের বছর যোগ হবে, কারণ পরের বছর ওইটাই তো ওপেনিং স্টক, ওপেনিং স্টকে তাহলে 2,400 বেশি, মানে প্রফিটটা কমে গেছিল, তাহলে আমি প্রফিটটাকে এখন বাড়ালাম। অর্থাৎ আন্ডার ভ্যালুয়েশন অফ স্টক, মানে ওভার ভ্যালুয়েশন অফ স্টক যে বছরে ওটা বাদ যাবে পরের বছর যোগ হবে। আন্ডার ভ্যালুয়েশন যদি হতো, ঠিক উল্টোটা হতো, যদি 97 এ কোনো আন্ডার ভ্যালুয়েশন হতো, তাহলে আমি 2,400 যোগ করতাম, এখানে 2,400 বিয়োগ করতাম। অর্থাৎ ম্যানেজমেন্ট কস্ট, ওভার আর আন্ডার ভ্যালুয়েশন অফ স্টক,
ক্যাপিটালাইজেশন অফ এক্সপেন্ডিচার, তার ডেপ্রিসিয়েশন, এগুলো করতে হবে। করে তারপরে আমি যে প্রফিটটা পাবো সেইটার অ্যাভারেজ আমি নেব, ওয়েটেড অ্যাভারেজ, ঠিক আছে, ওয়েটেড অ্যাভারেজ নেব, নিয়ে তার 3 বর্ষ বোঝা। অর্থাৎ কি বোঝা গেল, যে প্রফিট গুলো দেয়া আছে সেই প্রফিট গুলোই শেষ কথা নয়। সেই প্রফিট গুলো যদি সেই বছরে কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার হয়ে থাকে, তোমরা এই অঙ্কটা খুব ভালো করে মনে করে, এই অঙ্কটা হচ্ছে 99 পেজ নাম্বার, প্রবলেম নাম্বার 3। এটা একটা ভালো অঙ্ক। এটাতে তোমরা এই অ্যাডজাস্টমেন্ট যদি দরকার হয় প্রফিটের, সেটার একটা শিক্ষা পেলে। এগুলো একটু দেখবো এবার অঙ্কগুলো, এগুলো আর কিছু বলার নেই। অঙ্কগুলো দেখো, প্রত্যেকটা অঙ্কেই কিছু না কিছু রয়েছে। আচ্ছা, অ্যানুইটি মেথডটা এখন থাক, এটা তোমাদের পক্ষে একটু কঠিন হবে, দরকারও নেই। ক্যাপিটালাইজেশন মেথডটাও এটা খুব সোজা, এটা এমন কিছু কঠিন নয়, এটা একটু বলে দিই তোমাদের। আমার জাস্ট মানে এই দেখো, বিগত 5 বছরের প্রফিট দেয়া আছে, নর্মাল রেট অফ রিটার্ন 10%, আর ওর মূলধন হচ্ছে 4 লাখ। তাহলে আগে এই অ্যাভারেজ প্রফিটকে আমি বার করলাম, এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, জাস্ট যোগ করে 5 দিয়ে ভাগ করলে 44,000 প্রফিট হয়। এবারে বলছে যে নর্মাল রেট অফ রিটার্ন, প্রত্যাশিত প্রফিট হচ্ছে 10%, তাহলে 4 লাখের উপর 10% করে 40,000 হয়। তাহলে 44 থেকে 40 বাদ দিলে 4,000 সুপার প্রফিট, এটা কিন্তু একটা বেরোলো। এই দেখো 4,000 সুপার প্রফিট। এবার গুবিল হচ্ছে এই 4,000 বাই 10 ইন্টু 100 মানে 40,000। এটা হলো কি ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। ক্যাপিটালাইজেশন অর্থাৎ যেটা অতি মুনাফা হলো, সেই অতি মুনাফাটাকে আমরা ক্যাপিটালাইজ করলাম। অর্থাৎ কেউ যদি 4,000 টাকা এক্সট্রা প্রফিট করতে চায়, তাহলে তার গুডউইলের ভ্যালুয়েশন হচ্ছে 40,000, কারণ 10% নর্মাল রেট অফ রিটার্ন। এখানেও একটু কমপ্লিকেশন থাকতে পারে, মানে ওই যে প্রফিটটা যেটা বেরোলো 44 না 40, 44, এই যে জাস্ট 5 দিয়ে ভাগ করে, যোগ করে 5 দিয়ে ভাগ, এখানে যে এই প্রফিট গুলোর মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট দরকার হয়, যেমন এই অঙ্কটায় আছে, এই যে করেছে একটা অ্যাডজাস্টমেন্ট, এগুলো করতে হবে, করে যে প্রফিট আসবে তাকে ধরে কাজ করতে হবে। আমি ভ্যালুয়েশন অফ শেয়ারস এ যাবো না তোমাদের সঙ্গে যে আলোচনা করে নিই? আচ্ছা, একটু ওদেরকে আনমিউট করলে মানে ভালো হয়, যদি কোনো প্রশ্ন থাকে আমি শুনবো। করা আছে স্যার। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে একটু করো। স্যার এগুলো টেক্সট বইয়ের কত পাতায় আছে? এই যে ভাই আমি স্ক্রল করছি, তুমি দেখতে পাচ্ছ না? এইগুলো স্যার টেক্সট বইয়ের মানে আমাদের সার্টিফিকেটের সঙ্গে মিলবে স্যার? হ্যাঁ। মিলছে না বলে ওই জন্য জিজ্ঞাসা করছি। ও তাই নাকি? হ্যাঁ স্যার, মিলেছে মিলেছে। তাহলে আমার থেকে আলাদা নিয়েছে নাকি? অনেক সময় স্টাডি মেটেরিয়ালের হ্যাঁ মিলেছে স্যার। মিলার কথা। এটা টিসিও পেপার স্যার কত? 4 ওকে স্যার। যদি না মেলে একটু এদিক ওদিক দেখো, মিলে যাবে। অনেক সময় আমি দেখেছি মেলে না এক্স্যাক্টলি। ধর এটা 106 পাতায় আছে, ওটা তুমি 90 পাতায় পেলে বা 110 পাতায় পেলে, পাবে। হ্যাঁ, তোমরা এবার যদি বলো একটু প্রশ্ন করো আমাকে, তাহলে বুঝতে পারি, মানে তোমরা বুঝতে পারছো না আমি একাই ঢুকে যাচ্ছি। কারণ কোনো ডাউট থাকলে বলো।
হ্যাঁ, প্রশ্ন নেই? তাহলে আমি ভ্যালুয়েশন অফ শেয়ারে যাই। আচ্ছা, ঠিক আছে। এবার ভ্যালুয়েশন অফ শেয়ার এন্ড ইটস নেসেসিটি, মানে শেয়ার মানে হচ্ছে একটা কোম্পানি, কোম্পানির যে মোট মূলধন তাকে খন্ড খন্ড করে শেয়ার বলা হয়, এবং এর কারণ একটাই যে বহু লোক এর মালিক হতে পারে। অর্থাৎ যখন একটা প্রতিষ্ঠানে প্রচুর টাকা মূলধনের প্রয়োজন হয়, যেটা এক মালিক বা একজনের পক্ষে দেওয়া সম্ভব না, বা দুজন তিনজনের পক্ষে দেওয়া সম্ভব না, পার্টনারশিপও সম্ভব না, তখন সেই প্রতিষ্ঠানটা একটা কোম্পানি ফরমেশন হয়। তার ফলে কি হয়, প্রচুর লোক তার মালিক হতে পারে, প্রচুর লোক টাকা বিনিয়োগ করতে পারে, এবং এই প্রতিষ্ঠানটা অবশ্যই রেজিস্টার অফ কোম্পানিজের দ্বারা সার্ভেলেন্সে থাকবে, তার দ্বারা পরিচালিত হবে। এবং কারণ প্রচুর লোক যদি মালিক হয়, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা কেউ এক হতে পারছে না, অথচ তারা টাকা দিয়ে মালিক হচ্ছে একটা জায়গা, তাহলে তো একটা কাউকে থাকতে হবে যে অ্যাপেক্স বডি, যে এটার উপর একটা নিয়ন্ত্রণ রাখবে। সেটা হচ্ছে রেজিস্টার অফ কোম্পানি বা কোম্পানি ল আছে, কোম্পানি অ্যাক্ট আছে, তার দ্বারা এগুলো পরিচালিত হয়। এবং কোম্পানিটার প্রতিষ্ঠানও হয় ওই রেজিস্টার অফ কোম্পানিজের দ্বারা অনেক কিছু নথি পত্র ঘেটে তাকে পারমিশন দেয়। সুতরাং দুশ্চিন্তা আছে, একেবারে নেই তা নয়, কিন্তু কম। একটা অংশীদারি প্রতিষ্ঠানে যেমন প্রত্যেকটা অংশীদারকে চেনে, প্রতিদিনের কাজ জানে, প্রতিনিয়ত তারা তাতে যুক্ত, কিন্তু একটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু ডে টু ডে অপারেশনসে তার মালিকরা, শেয়ার হোল্ডাররা যুক্ত নয়। তাহলে তাদের পরিচালন ভার কাকে দেওয়া থাকে, একটা ম্যানেজমেন্টকে দেওয়া থাকে, একটা বোর্ড অফ ডিরেক্টরস, তারাই সমস্ত সিদ্ধান্তগুলো নেয়, তারাই পরিচালনা করে, কাজটা করে ম্যানেজিং ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, তারা কাজটা করে, তারা বেতন পায়। সুতরাং কিন্তু এদের সবার মাথার উপরে কিন্তু রেজিস্টার অফ কোম্পানিজ এবং কোম্পানি অ্যাক্ট, কোম্পানি ল রয়েছে, যেটা মেনে এরা কাজ করে। এইবারে এই প্রতিষ্ঠানের যে শেয়ার, তার মূল্যায়ন করতে বলছে। কেন তার মূল্যায়ন করার কি দরকার? প্রথম কথা হচ্ছে শেয়ারের মূল্যায়নের কেন দরকার? শেয়ার মূল্যায়নের এই জন্য দরকার, এমনি আমরা যারা সেই কোম্পানির শেয়ার কিনতে চাই তার জন্য মূল্যায়নের দরকার। যে শেয়ার কিনতে চায় সে সেই দিনকে স্টক মার্কেটে যাবে, শেয়ার মার্কেটে যাবে, দাম প্রতি মুহূর্তে দাম পরিবর্তন হচ্ছে, মিনিটে মিনিটে, সে একটা দাম দেখে তার পছন্দ যদি মনে হয় সে কিনতে পারে, কারোর পারমিশন লাগবে না, সে তার ব্যাংকে টাকা আছে, একটা ব্রোকারের মাধ্যমে সে সেটা কিনতে পারে। কিন্তু তখন কিন্তু ভ্যালুয়েশনের দরকার নেই, সে কি দামে কিনবে সেটা মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার অফ দ্যাট মোমেন্ট। যখন সে কিনছে তখন তার মার্কেট ভ্যালু, সেই ভ্যালুতে সে কিনছে। কে বিক্রি করছে? কেউ একজন বিক্রি করছে, সেটা তার সে জানেও না, জানার দরকারও নেই, কারণ ব্রোকার আছে, ব্রোকার যে বিক্রি করতে চায় তার থেকে নিয়ে যে কিনতে চায় তাকে দেবে। কি দামে দেবে? মার্কেট ভ্যালু দেবে। মার্কেট ভ্যালু কি করে জানবে? না, ইট ইজ শোন ইন দা মনিটর, প্ল্যাটফর্মে দেখা যাবে, এবং যে ব্রোকারই হোক দামটা একই হবে, মার্কেট ভ্যালুটা একই হবে। তাহলে ভ্যালুয়েশন অফ শেয়ারস কেন দরকার হয়? ভ্যালুয়েশন অফ শেয়ার দরকার হয় যখন দুটো কোম্পানি এক হবে, অ্যামালগামেশন হবে, বা একটা কোম্পানিকে আরেকটা কোম্পানি কিনে নেবে, পুরোটাই কিনে নেবে, একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে কিনে নেবে, বা একটা কোম্পানি আরেকটা কোম্পানির কেনা ছিল, এবার আরো একটু কিনে তার উপর নিয়ন্ত্রণ ধার্য করবে, নিয়ন্ত্রণকারী হবে। এই ধরনের ক্ষেত্রে, বা ধরো কোম্পানিটার টাকার দরকার, সে ব্যাংক থেকে বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নেবে, লোন নেওয়ার জন্য সে তার শেয়ারটা বন্ধক রাখবে,
মর্টগেজ রাখবে, তাহলে তার শেয়ারের মূল্যটা কত এটা ব্যাংক জানতে চাইবে, তার জন্য শেয়ারের ভ্যালুয়েশন করতে হবে। এইভাবে এই জন্য শেয়ারের ভ্যালুয়েশনটা দরকার। এইবার ভ্যালুয়েশনের পদ্ধতি কি কি আছে? পদ্ধতি মূলত ভ্যালুয়েশন অফ শেয়ারে মূলত দুটো। একটা হচ্ছে নেট অ্যাসেটস ভ্যালু, যেটা দেখছো তোমাদের সামনে খোলা আছে, পেজ নাম্বার 109। আর একটা হচ্ছে yield basis method, পেজ নাম্বার 112। আর একটা হয় সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু, মানে এই দুটো বার করতে হবে, করে তাকে অ্যাভারেজ করতে হবে। প্রথমে বলি এই নেট অ্যাসেট বেসিসে কি করতে হবে। নেট অ্যাসেট বেসিসে প্রত্যেকটা সম্পত্তির বর্তমান বাজার মূল্য দেখতে হবে। হ্যাঁ, মানে স্থায়ী সম্পত্তি, ক্লোজিং স্টক, ইনভেস্টমেন্টের ভ্যালুয়েশন গুলো দেখতে হবে। অন্যান্য কারেন্ট অ্যাসেটস যেমন ডেটার্স, বিলস রিসিভেবল, এগুলোর কি ভ্যালুয়েশন দেখতে হবে। ভ্যালুয়েশন তো একটা তো ব্যালেন্স শিটে আছে, কিন্তু সেটাই কি ঠিক? আমার ডেটার্স আছে 1,00,000 টাকা, আমি কি সত্যি 1,00,000 টাকা সেল করেছিলাম ধারে, 1,00,000 টাকা পাবো তো? এই বাবা না, ক্লাস হচ্ছে একটু পরে করছি। হ্যাঁ, কোন অনেক সম্পত্তি মানে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস থাকলে বাদ দিতে হবে। গুডউইলের ভ্যালুয়েশন করতে হবে, করে